আগারগাঁও কেক পট্টিতে যেরকম কিছুদিন আগে প্রত্যেকদিন নতুন নতুন কেক বিক্রেতা দেখতাম, কেস মার্কেটটাও কাইন্ড এখন এমন হয়ে গেছে, প্রত্যেকদিন নতুন নতুন ফিশ ট্যাঙ্ক কেস। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে এসআর গ্যাজেটসও নতুন একটি ফিশ ট্যাঙ্ক কেস নিয়ে এসেছে মার্কেটে, যার মডেল হলো এসআর জু স্মার্ট ভিশন আলট্রা প্লাস। অন পেপার কেসটা দেখতে ভালোই লাগছিল, তাই এসআর গ্যাজেটসকে বললাম কেসটাকে পাঠিয়ে দিতে, তো তারা কেসটাকে পাঠিয়ে দিল আমাদের কাছে। এই স্যাচুরেটেড কেস মার্কেটে এই ফিশ ট্যাঙ্ক কেসটা আলাদা হতে পারবে নাকি হাজারো ফিশ ট্যাঙ্ক কেসের মধ্যে হারিয়ে যাবেন, চলুন দেখি। কেসটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 10,800 টাকা, আর এই 10,000 টাকার রেঞ্জে আপনি আরো অনেকগুলো কেস পেয়ে যাবেন। পিসি পাওয়ার আইসল্যান্ড এজ, যার প্রাইস হচ্ছে 10,500 টাকা, ডিপকুল CJ580 যার প্রাইস 10,500 টাকা, এনটেক C5 যার প্রাইস 12,500 টাকা, আসুস A31 যার প্রাইস 9,000 টাকা, আর আমাদেরই রিভিউ করা মোনার্ক অ্যাকোয়া X7 যার প্রাইস কারেন্টলি 10,000 টাকা। যদি ওই কেসটা আমরা রেকমেন্ড করি না, এই 10,000 টাকার প্রাইস রেঞ্জটা কিন্তু অনেক স্যাচুরেটেড, তো আপনি এই প্রাইস রেঞ্জে আরো অনেক ফিশ ট্যাঙ্ক ট্রেডিশনাল টাইপ কেস পেয়ে যাবেন। সো আপনার চয়েস অনুযায়ী আপনি আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন। এখন কেসটি বক্স থেকে বের করার পরে খেয়াল করি কেসের সামনে থেকে শুরু করে টপ পর্যন্ত কাঠের একটা প্যানেল দেওয়া আছে, যা প্রথম দেখে স্টুডিও সবাই ভেবেছিল এটা একটা অরিজিনাল কাঠের প্যানেল, কিন্তু টাচ করার পরে সবাই বুঝতে পারে এটা ঠান্ডা। এটা হচ্ছে একটা মেটাল পিস যেটার মধ্যে উডেন টেক্সচার দেওয়া। সো টাচ না করা পর্যন্ত এটা কি অরিজিনাল কাঠ না মেটাল কেউই বুঝতে পারবে না, ইভেন আমরাও বুঝতে পারি নাই। কেসটি দেখার পরে লিয়েনলি থেকে বেশি মনে হয়েছিল গরিবের বন্ধু ভ্যালুটপের আর্কভিউ RF6 এর কথা, কারণ বেশিরভাগ ইন্সপিরেশন মনে হচ্ছে ওই কেস থেকেই নিয়েছে, কারণ ওই কেসের মতো এটাতেই রয়েছে একটা কার্ভ গ্লাস, সাথে 3D প্রিন্টেড ফিটস, যেটার মধ্যে আপনি আইও পোর্টস গুলো পেয়ে যাবেন, যার মধ্যে পাওয়ার বাটন, টাইপ সি পোর্টটাও রয়েছে এবার, আর সাথে USB পোর্ট গুলো তো আছে। কিন্তু ওই আর্কভিউ কেসটা ছিল সেপারেটেড দুটো পিসের গ্লাস, কিন্তু এই কেসটা একটা সিঙ্গেল পিসের কার্ভ প্যারানোমিক গ্লাস দেখা যায়, যেটা একটু ডার্ক টিন্টেড, সো একটা ওভারঅল একটা শোপিসের মতো লাগে কেসটাকে। আর লিয়েনলি ভিশন কেসগুলোর মতো এটার টপেও রয়েছে গ্লাস, কিন্তু স্যাডলি এই গ্লাস প্যানেল গুলো টুললেস না। এই গ্লাস প্যানেল গুলো খুলতে হলে আপনার টোটাল 4টা স্ক্রু খুলতে হবে। এই কেসে যদি আপনার নিজে বিল্ড করার প্ল্যান থাকে তাহলে রেকমেন্ড করবো আরেকটা হেল্পিং হ্যান্ড কাউকে নিয়ে নিতে, কারণ এই গ্লাসটা হচ্ছে 0.4 mm এর থিক, সো এটা খোলার সময় গ্লাসের ওজনে আপনি একটু খুলতে প্রবলেম ফেস করতে পারেন, তো এই জন্য আরেকজন হেল্পিং হ্যান্ড থাকলে আপনি ইজিলি এটাতে খুলে বিল্ড করতে পারবেন। বাকি স্পেসিফিকেশনের কথা বললে এটার হাইট হচ্ছে 455 মিলিমিটার, লেন্থ হচ্ছে 410 মিলিমিটার, আর উইথ হচ্ছে 287 মিলিমিটার। আর গ্লাস ছাড়া বাকি পার্টগুলো 0.8 mm এর SPCC মেটালের তৈরি। আর পিছনে যে প্যানেলটা রয়েছে এটা লাকিলি টুললেস, তো এটা জাস্ট আপনার টান দিলেই খুলে আসবে। কেসটি ওপেন করার পর কেসের ইনসাইডের দেখবো টোটাল 5টি লিয়েনলি টাইপের ইনফিনিটি ফ্যান, কিন্তু স্যাডলি এই ফ্যানগুলো PWM না, এগুলো হচ্ছে এদের ডেডিকেটেড একটি কানেক্টরের সাথে আসে, এটার সাথে একটা হাওয়া আপনি পেয়ে যাবেন। কিন্তু এই কানেক্টরগুলো মাদারবোর্ডের সাথে একটু সিঙ্ক করতে মাঝে মাঝে প্রবলেম হয়। মাদারবোর্ডের জন্য ITX থেকে AATX পর্যন্ত সব ধরনের মাদারবোর্ডের সাপোর্ট পেয়ে যাবেন, সাথে BTF এর কাটআউট গুলো রয়েছে, MSI এর প্রজেক্ট জিরো, গিগাবাইট এর প্রজেক্ট স্টেলথ, আসুস এর BTF সবগুলো সাপোর্টে আপনি পেয়ে যাবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইসব BTF কাটআউটের উপরে রাবার গ্রোমেজ দেওয়া। এর কারণ হলো 2025 সালে এসে অনেকে আছে যারা একটা ATX কেসের মধ্যে মাইক্রো ATX মাদারবোর্ড ব্যবহার করেন, তাদের জন্যই মূলত ওই কাটআউট গুলোর মধ্যে রাবার গ্রোমেজ গুলো দেওয়া। সো আপনি যদি এই কেসের মধ্যে একটা METX মাদারবোর্ড ব্যবহার করেন তাহলে আপনার কেবল গুলো এই রাবার গ্রোমেজ এর পিছনে হাইড হয়ে থাকবে, আপনার কেবল গুলো বোঝা যাবে না। আর আপনি যদি এই কেসে একটা BTF মাদারবোর্ড ইনস্টল করতে চান, আমি রেকমেন্ড করবো এসব রাবার গ্রোমেজ গুলো খুলে ফেলতে। CPU এর জন্য এয়ার কুলারের সাপোর্ট পাবেন 165 mm পর্যন্ত, আর সাইডে এর জন্য 360 mm পর্যন্ত রেডিয়েটর, আর নিচে হচ্ছে 240 mm পর্যন্ত রেডিয়েটর সাপোর্ট। সাইডে চাইলে আপনি একটি 240 mm রেডিয়েটর ইনস্টল করতে পারবেন। সেটলি এই কেসের মধ্যে স্ক্রু পজিশন গুলো ফিক্স, আপনি চাইলে এই আইওটা একটু উপরে নিচে মাউন্ট করতে পারবেন না, আপনার একটা ফিক্স পজিশনে আইওটা মাউন্ট করতে হবে। এজন্য 240 mm রেডিয়েটর ইনস্টল করলে আপনার নিচের দিকে একটু ফাঁকা থেকে যাবে, সো আপনি চাইলে ওখানে একটা ফাঙ্কো পপ বা কিছু একটা রেখে দিতে পারেন। জিপিইউর জন্য 380 mm এর ক্লিয়ারেন্স পাবেন, আর কেসের সাথে একটা ভার্টিক্যাল মাউন্ট করার জন্য কিট পেয়ে যাবেন, জাস্ট আপনার একটা রাইজার কেবল লাগবে। এখন যদি আপনি এই কেসে আপনার জিপিইউটি ভার্টিক্যাল মাউন্ট করতে চান আর আপনি একটি আর্টিকেল লিকুইড ফ্রিজার সিরিজের কুলার থাকে, তাহলে আপনি একটু ক্লিয়ারেন্সের প্রবলেম ফেস করতে পারেন।
তো আমি 2.5 স্লটের বেশি জিপিইউ রেকমেন্ড করবো না ভার্টিক্যাল মাউন্টের। পিএসইউর জন্য রেগুলার 150mm এর পিএসইউর ক্লিয়ারেন্স পেয়ে যাবে, সাথে কর্সায়ারের শিফট সিরিজের পিএসইউর ক্লিয়ারেন্স পেয়ে যাবে। স্টোরেজের জন্য স্টোরেজ খাঁচায় একটি এসডিডি অথবা 2টি এসএসডি ইনস্টল করতে পারবেন অথবা 3টি এসএসডি ইনস্টল করতে পারবেন। রাবার গমেন্টস থাকায় কেবল ম্যানেজমেন্ট গুলো ইজিলি হাইড করে রাখা পসিবল হয়। সো আপনি যদি একটা মডুলার পিএসইউ ইনস্টল করেন তাহলে আপনার কেবল ম্যানেজমেন্ট এত প্রবলেম হবে না। এবার এই কেসটি থার্মাল পারফরমেন্স। এই কেসটিতে টোটাল 8টি ফ্যানের সাপোর্ট পেয়ে যাবেন, যার মধ্যে 5টি ফ্যান কেসের সাথে ইনবিল্টই আসে। এই 5টি ফ্যানের আরপিএম অ্যারাউন্ড 1000 এর মতো, যার মধ্যে নিচে 3টা হচ্ছে রিভার্স ইনটেক ফ্যান আর পিছনের 2টা হচ্ছে টিপিক্যাল এক্সস্ট ফ্যান। তাই আপনি যদি সাইডে আরো 3টা ফ্যান ইনস্টল করেন, যদি ওগুলো হয় রিভার্স তাহলে একটা পজিটিভ প্রেসার থাকবে, কিন্তু যদি ওগুলো রেগুলার এক্সস্ট ফ্যান হয় তাহলে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে। সো আপনি আপনার জিপিইউ না সিপিইউ কোনটাকে বেশি প্রাধান্য দিবেন আপনি ওই অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। টেস্টিং এর জন্য আমরা আমাদের টিপিক্যাল কেস সিস্টেমটাই ব্যবহার করি, যেখানে সিপিইউ ছিল Ryzen 7 7700, সিপিইউ গুলো ছিল RTX Liquid Freezer 2 240mm, মাদারবোর্ড ছিল MSI B650, আর বাকি কম্পোনেন্ট গুলো স্ক্রিনে দেখে নিতে পারেন। আমরা একটা 10 মিনিটের স্ট্রেস টেস্ট করি, যেখানে ওপেন কেসে সিপিইউর ম্যাক্স টাইম ছিল 65.5 এবং জিপিইউর ম্যাক্স টাইম ছিল 76 ডিগ্রি। ক্লোজ কেসে সিপিইউর ম্যাক্স টাইম ছিল 66.8 এবং জিপিইউর ছিল 76 ডিগ্রি। এখানে জিপিইউর ক্ষেত্রে আমরা কোনো নোটিসেবল ডিফারেন্স নোটিস করি না, কারণ জিপিইউটি ডাইরেক্ট নিচ থেকে ইনটেক ফ্যান থেকে এয়ার ফ্লো পাচ্ছিল, এজন্য আমরা জিপিইউতে কোনো ডিফারেন্স নোটিস করি না। কিন্তু সিপিইউতে 1 ডিগ্রির মতো ডিফারেন্স থাকার কারণ ছিল আমরা লিকুইড কুলারটাকে এক্সস্ট হিসেবে মাউন্ট করেছিলাম একটু বেটার লুকসের জন্য, কিন্তু আপনি যদি এখানে ফ্যানগুলোকে ইনটেক হিসেবে মাউন্ট করে নেন তাহলে আপনার সিপিইউটির টেম্পারেচারের দিক দিয়ে একটু প্রাধান্য পাবে। এখন কথা বলি এই কেসের প্রোজ এন্ড কনস নিয়ে। প্রথমে প্রোজ বলতে এই কেসের একটি সিঙ্গেল কার্ভ প্যানোরামিক গ্লাস, যেটা এই কেসটাকে একটা মোটামুটি একটা ইউনিক লুক দেয়। যারা এই কেসটাকে প্রথমবার দেখেছে তাদের এই কেসটা পছন্দ হয়েছে কার্ভ গ্লাসটার জন্যই। তারপর বিটিএফ কানেক্টর গুলোর মধ্যে রাবার গ্রোমেটস আর কেসের সাথে ইনক্লুডেড ভার্টিক্যাল জিপিইউ মাউন্ট। আর কনসের কথা বলতে ফ্যানগুলো নিয়ে এই বাজেট রেঞ্জে আমরা এক্সপেক্ট করেছিলাম এটাতে একটা পিডব্লিউএম ফ্যান হবে, কিন্তু এই সবগুলো ফ্যান হচ্ছে নন পিডব্লিউএম ফ্যান, কারণ এই বাজেট রেঞ্জে এই ফ্যানগুলো অ্যাকসেপ্টেবল না। আর কেসের সাথে বটম সাইডে কোনো ডাস্ট ফিল্টারই নেই, তো এই কেসটা ইজিলি অনেক ধুলাবালি টানবে। আর যেহেতু এটা একটা ফিশ ট্যাঙ্ক কেস, তো ওই ধুলাবালিগুলো ইজিলি ভিজিবল হবে। আর আরেকটা কনস বলা যায় এর প্রাইসটা কারেন্টলি 10,800 টাকা, যেটা আমার কাছে কারেন্টলি একটু ওভার প্রাইস মনে হয়েছে। এই প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে এটাকে একটা আরেকটু ভ্যালু ফর মানি বলা যেত। আর আমি এসআরকে সাজেস্ট করবো এটার একটা ফ্যান ছাড়া ভার্সন লঞ্চ করতে, কারণ এই প্রাইস রেঞ্জে যারা কেস পারচেস করে তারা বেশিরভাগই একটা থার্ড পার্টি ফ্যান ব্যবহার করতে চায়, তো তাদের জন্য ফ্যান ছাড়া কেসটা একটা বেটার চয়েস হয়। এখন এই কেসটা কারা কিনবে? যারা তাদের পিসিকে একটা শোপিসের মতো ট্রিট করেন এবং তাদের পিসি কম্পোনেন্টস প্রত্যেকদিন দেখতে চান, তাদের জন্য এই কেসটা একটা ভালো চয়েস হতে পারে, কারণ এই কেসের মধ্যে আপনি আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট ইজিলি দেখতে পারবেন। সো ভিতরের পার্টস গুলো 8GB জ্বলে থাকে, ইজিলি ভিজিবল হয়, সো আপনি আপনার পিসি কম্পোনেন্টস গুলো ইজিলি দেখতে পারবেন। ফিশ ট্যাঙ্ক আর কাঠের প্যানেল যদি আপনার চাহিদা লিস্টে থাকে তাহলে এটা আপনার জন্য একটা পারফেক্ট কেস হতে পারে। আজ এই পর্যন্তই। আমি নতুন কেসম্যান রায়ান। আল্লাহ হাফেজ।